আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভিতে এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। রাজনীতিতে আপেল পলিসি কি? এই পলিসির সফলতাই বা কী? হয়তো এই পলিসির কথা শুনে আপনারা অনেকেই অবাক হয়েছেন, বা আমার মতো যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা হয়তো বলে বেড়াচ্ছেন যে এই ধরনের পলিসির কথা তো কোনোদিন বইতেও দেখিনি। এটি একটি অবাক করার মতোই কথা, কিন্তু এই পলিসিটির সফলতা রয়েছে শতভাগ। এবং এর সাথে আমি এই বিষয়ে আলোচনা করব। এর সাথে রাজনীতিতে ক্যাডার ভিত্তিক রাজনীতি গুরুত্ব, নাকি এই নেতা যারা হন এই রাজনীতি গুরুত্ব, তবে ক্যাডার আর নেতার রাজনীতির শেষ পরিণতি কী সেই বিষয়টিও আলোচনা করব। এখন যে আপেল পলিসি, এই পলিসিটা মূলত আমি আমার জীবনে প্রয়োগ করে এর সফলতা পেয়েছি বিধায় আপনাদের সাথে আলোচনা করছি। যেমন সমাজে আপনি যখন সভ্য রাজনীতি করতে যাবেন, দেখবেন যে কিছু লোক আপনাকে হুমকি দিবে, ধমকি দিবে, সে এক প্রকার তার মাস্তানি জাহির করতে চাবে। বা সমাজে কিছু লোকও আছে যারা দেখবেন যে আপনি সাধারণ একটি আলোচনাও যদি তাদের সাথে একটু আড্ডা দিতেও বসেন, তারা এই ধরনের কথা বলে থাকে যে অমুককে মেরেছি কি হয়েছে, অমুককে মারলেই বা কী হবে, অমুকে আমার হাতের মার খেয়েছে, অমুকে আমার সামনে কথা বলে না। দেখবেন যে দাম্ভিকতার কথা বলে। এখন এই দ্বারা আপনি কিভাবে নিজেকে সেভ করবেন? আমি যেটি করেছিলাম সেটি হলো যে আমি এই লোকদের মুখোমুখি হলে বিশেষ করে আমি মুচকি হেসে দিতাম। সে যে আমার থেকে শক্তিশালী সেটি আমি মেনে নিতাম। আমি তাকে চায়ের দাওয়াত দিতাম বা চা খাওয়ার প্রস্তাব করতাম, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতাম। কিন্তু আমি ওইখান থেকে ওই পরিস্থিতি ট্যাকেল করার পরে এসে যেটি করতাম যে আমি জানি যে সে যেহেতু আমার সাথে এই আচরণ করেছে, সে তো আর বসে থাকবে না, বা এটি তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সে এখন অন্যদের সাথেও তো এটি করবে, তা সবাই যে তার এটি মেনে নিবে তা তো আর নয়। তাহলে আমার কি করতে হবে? সে যে কোনো হামলা অথবা মামলার শিকার হবে সেটি আপনি আমি নিশ্চিতভাবেই ধরে নিতাম। এবং দেখা যেত যে তার সাথে আমি যখন যদি সে মামলার শিকার হয়ে জেলে যায়, তাহলেও আপনি জেলে দেখা করতে গেলেও তো 2 কেজি আপেল তো অন্তত নিয়ে যেতে হতো। আবার হাসপাতালেও যদি তার সাথে হামলার শিকার হয়ে সে হাসপাতালে যায়, সেইখানে দেখা করতে গেলেও তো 2 কেজি আপেল নিয়ে যেতে হতো। তো সেই ক্ষেত্রে আমি কি করতাম যে তার সাথে কথা বলার শেষেই আপেল বা ফল যারা বিক্রি করেন তাদের সাথে যে জিজ্ঞেস করতাম যে এই আপেলের কেজি কত। আর আপেল সূত্রটা আমি এই কারণে ব্যবহার করতাম যে আপেল এই ফলটি আসলে আমার দেখা মতে যে সারা বছরেই পাওয়া যায়, বা এইটি আবার এই জেলেও নিয়ে যাওয়া যায়, জেলের গেটে দেখা করতে গেলে, অথবা ওই হাসপাতালেও নিয়ে যাওয়া যায়। এই কারণে এই পলিসি এবং এই ফলটিকেই আমি চয়েস করেছি। আমি কি করতাম তখন, আপেলের কেজি যদি 200 টাকা হতো, তো 2 কেজির নিচে তো আর একটা লোককে দেখতে যাওয়া যায় না। আমি দেখা গেছে যে 500 টাকা আলাদা করে রেখে দিতাম, কারণ ওই লোক যে সামনে এই আপেল পলিসিতে আসবে সেটি আমি নিশ্চিত থাকতাম। তা দেখা যেত যে হ্যাঁ, সে এই ঘটনার শিকার হয়ে গেছে। এবং আমি মাঠে ঘাটে যেটি করতাম, ওই যে আমি তার বশ্যতা স্বীকার করেছি, তার মাস্তানিতে আমি যে তার মাস্তানির কাছে যে আমি পরাজিত সেটি আবার আমি মাঠে বলতাম। তো তার থেকেও আবার ভালো মাস্তান কিন্তু, বা তার থেকে প্রভাবশালী সমাজে থেকেই যায়, বা একজন মস্তানের বিপক্ষেও কিন্তু অন্য মস্তান থাকে। তো আমি সেই লোকদের সাথে আড্ডায় বসতাম, এবং তারা যখন বলতো যে তারা আবার শক্তিশালী, তখন আমি বলতাম না ভাই, অমুকে কিন্তু বেশি শক্তিশালী, সে কিন্তু তার কিন্তু তেজ আছে, তার নানান প্রশংসা করতাম, যাতে করে সে আমার দোষ ধরতে না পারে। তো ওই যাদের সাথে আলোচনা করতাম তারা দেখতো যে আমি সমাজে সাংবাদিক মানুষ, আমি স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলাম বা আছি, সেইখানে আমি জনপ্রতিনিধি হয়েছি। তো তারা বলতো যে এই যখন ওর প্রশংসা করে তাহলে ও তো অনেক দামি। তখন ভিতরে ভিতরে তারা কি করতো, ওই লোককে হিংসা করতো। হিংসা করার পরেই কোনো এক সময় আমি দেখতাম যে ঠিকই ওদের সাথে ওদের বেজে গেছে। তখন ওরা হাসপাতালে, নয় ও হাসপাতালে, বা ওরা হাসপাতালে থাকলে ও জেলে, বা ও জেলে থাকলে ও হাসপাতালে। তা এখন ওই যে ওই আপেল পলিসি, আমি আপেল নিয়ে যেতাম। তা আপেল নিয়ে যাওয়ার পরে যদি জেলে থাকতো, ও তাহলে জেলের গেটে বসে যদি দেখা করতে যেতাম, তখন আমি বলতাম যে তুমি তো ওই মামলায়ও ফাঁইসা যাবা, ওই মামলায় ফাঁইসা যাবা। অর্থাৎ ও জেলে বসেও যাতে ওর এই আপেল পলিসি আমি ওরে দিয়ে দিতাম। আবার
যদি ওর সাথে হাসপাতালে যেতাম তাহলে আমি ওরে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতাম সাংবাদিক হিসেবেই যে কোন জায়গায় মেরেছে, তাই কীরকম ব্যথা পেয়েছো, মানে ওই জিদগুলো আমি আমার সাথে যেগুলো করেছে ওইগুলো আবার আমি তারে খোঁটায় খোঁটায় এমনভাবে জিজ্ঞাসা করতাম যে ও আর কোনোদিন যাতে আমার সাথে এই মাথা উঁচু করে কথা বলতে না পারে। কেননা তখনই তো আমি বলি যে যখন ও চেতে ওঠে তখন আমি আবার ওকে ও যখন সুস্থ হয়ে বা জেল থেকে আসার পরে আবার রাস্তাঘাটে যখন ওই আমার সামনে বসে ওই চেতা চেতা কথা বলবে, তখন তো আমি তাকে জিজ্ঞাসা করি যে ভাই তোমার সেই ব্যথা কি কমেছে, তোমার এখন কি ঔষধ খাও, তোমার কি সেই ব্যথা ওই যে আতুরের যে বাড়িটা খেয়েছিলে যে হাঁটুতে দেখিয়েছিলে বা সেইখানে কি তুমি সেই ব্যথাটা কি এখনও আছে? তখন সে আস্তে দেখি চুপসে যায় বা চুপ হয়ে যায়। বা ভাই তুমি কি এখনও বাড়িতে ঘুমাও, তোমাকে কি এখনও পুলিশ হয়রানি করে, হয়রানি করলে বলো, আমি প্রয়োজন বোধে তোমার পক্ষ হয়ে থানায় কথা বলবো। তখন দেখতাম যে চুপ হয়ে যায়। তো এই আপেল পলিসিতে কিন্তু আমি সফলতা পেয়েছি। এই পলিসি ব্যবহার করে আমি সাধারণ সাংবাদিক থেকে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে গেছি। রাজনীতিতে আমার থেকে যারা উপরের কাতারে ছিল তারা দেখি যে আমার এই পলিসি ব্যবহার করার পরে তারা দেখি যে আমার কাছ থেকে পিছনে পড়ে গেছে। আমি কিন্তু তখন এই পলিসিটা যে আসলে কার্যকরী এবং এইটি যে একটি অহিংস পলিসি, এই পলিসিটা আজ আপনাদের কাছে আমি কিন্তু বলে দিলাম। আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন। পক্ষান্তরে আসি আমরা যে রাজনীতিতে যে ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করে তাদের লাভ বেশি না যারা নেতৃত্ব দিতে চায়, সভ্য রাজনীতি করতে চায় তাদের লাভ বেশি? শুরুতেই যদি আপনি ক্যাডার ভিত্তিক রাজনীতির কথায় আসি, ক্যাডারের দেখেন কি কি সমস্যা। ক্যাডার যেই নেতার হয়ে ক্যাডারি করে, যেই দলের হয়ে ক্যাডারি করে, এখন সে কিন্তু দেখা যায় যে হয় হামলা করে বা হামলার শিকার হয় বা সে এই বিভিন্ন মামলায় জড়িয়ে যায়। সে আস্তে 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 এমন পরিস্থিতি হয় সে তার শেষ জীবন চালাতে হয় কিন্তু নিয়ে। আবার দেখেন সে যে নিজেকে জাহির করতে, নিজের মাস্তানি দেখাইতে যে সে ক্যাডারগিরি যে করে গেল, সে দেখেন সর্বশেষ সে যেই ঝামেলাটায় পড়ে সেটি হলো যখন কোনো নেতৃত্বের হাউস বসে, পদ পজিশন দেওয়ার হাউস বসে, যখন উপর লেভেলের কোনো নেতা হাউস বসায় তখন তারা দেখেন হাউজে বসে আবার পলিসি করে যে আমরা যে অমুককে পদ পজিশন দিয়ে দিব তার সমাজে গ্রহণযোগ্যতা কী, আসেন গ্রহণযোগ্যতায়। তখন আবার সে তো একসময় আমাদেরকেও মানবে না এই কথা মনে করে। এই নানান কারণে যাদের জন্য সে ক্যাডারি করলো সেই নেতারাই কিন্তু তখন আর ওকে ওই পদ দেয় না, ওকে কিছু টাকা দিবে কিন্তু তাকে পদ পজিশন দেয় না। তখন এই ক্যাডার কিন্তু পদহীন হয়ে যায়। এইটির প্রমাণ হিসেবে আপনি দেখবেন যে সমাজে এই নেতৃত্বহীন হয়ে যায় ক্যাডাররা, মামলার শিকার হয়ে জর্জরিত হয়ে যায়। আবার এই ক্যাডারদের পরিণতি শেষে কি হয় দেখেন যে তারা এই সমাজে যখন কোনো নির্বাচন আসে, দেখেন রাজনীতির পরিপূর্ণতা আসে কিন্তু আপনি যখন সেই মেম্বার থেকে এমপি, যখন কোনো জনপ্রতিনিধি হবেন তখন কিন্তু রাজনীতির পরিপূর্ণতা আসে। তো এই যে পরিপূর্ণতা পেতে গেলে সে কি করে, সে যখন কোনো নির্বাচনে প্রার্থী হয় দেখা যায় সবাই তাকে হুজুর হুজুর করে কিন্তু সে ভোট পায় কয়টি, 10টি 15টি 70টি 200টি 500টি। একসময় কিন্তু এই ভোট যে সে এই সামান্য কিছু ভোট পেয়েছে এটিও তার জন্য একটি লজ্জার কারণ হয়ে যায়। এই জন্য দেখবেন যে চোখ লাল করে মাস্তানি করলেই যে সে জনপ্রতিনিধি হয়ে যায় তা কিন্তু না। আর নেতা দেখেন কি করে, সে হাসি মুখে সব কিছু সহ্য করে নেয় এবং যেটুক পারে মানুষের কল্যাণ করতে চায়। আর কল্যাণ ঝায় ঝামেলা থেকে মুক্ত থাকে এই কারণে যে আপনি যখন পথ চলবেন তখন যদি আপনি দৌড়াচ্ছেন কিন্তু আপনাকে কেউ ধরে রাখলো, মামলার শিকার হয়ে আপনি আটকে গেলেন, তখন যে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে সে কোনো বাধার সম্মুখীন হলো না, তখনও কিন্তু সে আপনার থেকে এগিয়ে যাবে। তো সে আবার ওই নেতায় দেখেন সে তার প্রতিপক্ষের উপরেও কিন্তু বেশি একটা চড়াও থাকে না, সে সবার সাথেই সে আসলে তার ভালোটাই দিতে চায়, সে তার খারাপটা দিতে চায় না। এক পর্যায়ে সমাজে তার গ্রহণযোগ্যতা আসে, তার পক্ষে মুরব্বীরা কথা বলে, তার পক্ষে সমাজের সবাই ভালো কমেন্ট করে। এখন এই কারণে দেখা যায় যখন কোনো হাউস বসে তখন কি হয়, যারা সভ্য রাজনীতি করে আমি তাদেরকেই বুঝাচ্ছি মূলত,
হাউস বসলে যখনই তার নাম প্রস্তাব ওঠে তখন বলে যে না এ তো খারাপ না, বা এ আমাদের কে অপমানিতও করবে না, এ নেতা হয়ে গেলে এর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হব না, বা এর দ্বারা সমাজে ক্ষতি হবে না, বা একে পদ পজিশন দিলে এর যে সমাজে গ্রহণযোগ্যতা আছে তাহলে এর কারণে দলেরও গ্রহণযোগ্যতা বাড়বে। এখন আমি আসলে এই যে আপনাদের সাথে যে আলোচনাটা করছি এটি কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বের বিষয়ে বলছি না, এটি মূলত কেন্দ্রীয় পর্যায়ের পরে যে জেলা উপজেলা পর্যায়ে এই পলিসিটা আসলে বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা যেটি দেখি যে আমরা যারা রাজনীতি করতে যাদেরকে দেখি, দেখেন এক উপজেলা বা এক জেলার লোক তো আর অন্য জেলা বা উপজেলায় গিয়ে সেইখানে তার পরিচিতিও দরকার নেই, রাজনীতিরও দরকার নেই, বা থাকলে সেটি বন্ধুত্বপূর্ণ থাকতে পারে। কিন্তু একজন নেতা এই জেলা উপজেলার নেতাদের ভিতরে 500 জনের বেশি কিন্তু যোগাযোগও দরকার নেই, কারণ বাকিরা যোগাযোগ করবে ওই লোকদের সাথে। তো এই 500 জন লোকের সাথে ভালো আচরণ করলেই দেখা যায় যে নেতা হওয়াটা অতি সহজ একটি বিষয় এবং গ্রহণযোগ্যতাও পাওয়া যায়। আর ওই যে আপনাকে যে মাস্তানির রোশানল দেখিয়ে যে আপনাকে হটিয়ে দিতে চাইবে, তাকে নিয়ে তো আপনার কোনো চিন্তারই দরকার নেই, কারণ আপনি তাকে ওই যে আপেল পলিসির ভিতরে ফেলে দিবেন। দেখবেন যে এক সময় সে আপনার কাছে পরাজিত হয়ে যাবে, এক সময় তার গ্রহণযোগ্যতা কমে যাবে। এবং পাশাপাশি আরেকটি যেটি বিষয় যে আমি যেটি করেছি সেটি হলো যে রাজনীতিতে এই আপনি কখনোই রাজনীতির মাধ্যমে অর্থ উপার্জনের যে পলিসি এটিও বাদ দিতে হবে। রাজনীতিকে রাখতে হবে সমাজসেবা হিসাবে, আর নিজের জীবন জীবিকার জন্য কিছু ব্যবসা করতে হবে, অথবা যে যেই পেশায় একটি আলাদা একটি পেশার সাথে পরিচালনা করতে হবে, যাতে করে ওই দ্বারা সংসার চলে, বা সংসারে যেন অভাব অনটন না থাকে। আর অন্যদিকে যে নিজের যে সমাজ সেবা করার যে চিন্তা চেতনা সেটি দিয়েই মূলত রাজনীতি করতে হবে। তো আমি এই যে পলিসিগুলো আমি বিশেষ করে যখন আমার রাজনীতির প্রতি আগ্রহ আসে সেই এসএসসি পাশের পরেই আমি আমার এই পলিসিগুলোকে ব্যবহার করেছি। ব্যবহার করে আমি কিন্তু তার সফলতাও পেয়েছি, কারণ আমি যখন নির্বাচনে প্রার্থী ছিলাম তখন আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা অত্যন্ত যোগ্য, জনপ্রিয়, তারা আমার থেকে সব দিকেই আগানো ছিল। কিন্তু আমি কি করেছি যে আসলে তারাও আমার যে খুব খারাপ চেয়েছে তা না, তারা তাদের মতো করে নির্বাচন করেছে, আমি আমার মতো করে নির্বাচন করেছি। কিন্তু এই যে যারা ভোট দিবে এই ভোটারদের কাছে যখন এই আমার নাম গেছে আমি মানুষটা কে, তখন কিন্তু তারা বলেছে যে এ কখনো সংঘাতের লোক না, এর দ্বারা এ ভোট দিলে এ নির্বাচিত হলে হানাহানি মারামারি থাকবে না, এ আসলে শান্তি প্রতিষ্ঠার লোক। এই যে আমি মূলত যে শান্তি প্রতিষ্ঠার লোক, বা আমি সমাজের উপকার করতে চাই, এই বা আমি যে এই সাংবাদিকতা রাজনীতি এটিকে ব্যবহার করে কোনো ধান্দায় লিপ্ত হই না, এই মেসেজটা যখন ভোটার পেয়ে গেছে, বা আমি আমার কর্মী দ্বারা যখন মেসেজটা ভোটারদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি, এরপরে আর আমার কিছুই করতে হয়নি। এরপরে আমি শুধু বিজয়ই দেখেছি, আর আমি আমার পরাজয় দিকে আর আমার ফিরে তাকাতে হয়নি, আমি বিজয়ই দেখেছি। তো আপনারাও এই সভ্য রাজনীতির দিকেই মানুষকে পরামর্শ দিবেন, যারা সভ্য রাজনীতি করতে চায় তাদের পাশে থাকবো, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।